এবার একটু রাজ্য রাজনীতির খবরের দিকে নজর দেওয়া যাক নাকি, কারণ আবারও তো তৃণমূল সাংসদ দেবকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ লোকসভা ভোটের আগে তিনি 3টি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন, আর এতেই নতুন করে জল্পনা। আর রাজনৈতিক চর্চা যে এতে তুঙ্গে থাকবে সেটাই স্বাভাবিক। আমার মনে হয় একটা ফুল টাইম এমপি হলে আরও ভালো হয়। মানে আমি আমার জায়গা অন্য কোনো মানুষ হলে হয়তো আরও ভালো কাজ করতে পারে বা করতে পারত। গত বছরের ডিসেম্বরে বুঝিয়ে দিয়েছিলেন এবার আর ভোটে লড়ার ইচ্ছা নেই। আর এবছর ফেব্রুয়ারিতে একই সঙ্গে 3 প্রশাসনিক পদ থেকে ইস্তফা ঘাটালের তৃণমূল সাংসদ দেবের। সাংসদ হওয়ায় বিভিন্ন প্রশাসনিক পদে ছিলেন দেব। এমনই 3টি পদ থেকে শনিবার তিনি ইস্তফা দেন, একসঙ্গে ছাড়েন ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, ঘাটাল কলেজের সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ। এই তো সবে সকাল, এখনো তো দুপুর হয়নি, অপেক্ষা করুন না। সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে, দেখতে থাকুন। তাতে ওর বাবা দল বদল করেছে, ইস্তফা দিয়েছে। এইসব ইস্তফা অনিস্তফা এগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস চলে না। ও তো 20 সাল থেকে এই ডায়লগ বাজি চলছে। 2014 সালের লোকসভা ভোটের প্রার্থী তালিকায় চমক দেয় তৃণমূল। ঘাটালের প্রার্থী করা হয় দীপক অধিকারীকে, অর্থাৎ অভিনেতা দেব হন তৃণমূলের প্রার্থী। 2014 সালে ঘাটাল থেকে তিনি লোকসভায় যান, 19-এও জেতেন। এবার 24-এ কি হবে এ নিয়ে জল্পনার মধ্যেই 3টি পদ থেকে ইস্তফা দেবের। গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। আমি তাকে শুধু এটুকুই বলবো যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত, তাহলে নরকবাসের চান্স অন্ততপক্ষে থাকবে না। স্বর্গ পাবে কিনা জানি না, কিন্তু অন্ততপক্ষে নরকবাসের গ্যারান্টিটা থাকবে না। মানে দেবকে যদি না দাঁড় করানো যায় তাহলে কি সুকান্তবাবু ওখানে দাঁড়াবেন? বালুরঘাটে অন্তত 2 লক্ষ ভোটে হারবে। দেব তৃণমূল কংগ্রেসের সাথে ছিল। কোনো নরকবাস করছে কারা? যারা বিজেপির সাথে রয়েছে, যারা মানুষের হৃদয়কে ভাগ করে দিয়ে যারা থাকে, তারা নরক বানাচ্ছে ভারতবর্ষটাকে। রবিবার ঘাটালে তৃণমূল সাংসদের বিরুদ্ধে পথে নামে বিজেপি। দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার দেওয়া হয়। বিজেপি ক্ষমতায় এলে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে উপযুক্ত সাজা দেবে, শাস্তি দেবে, উনি এটা নিশ্চিত। তো সেই জন্যে আগে থেকেই উনি সেই দুর্নীতিকে ঢাকার জন্য আজকে তার একটার পর একটা পদ থেকে ইস্তফা দিচ্ছে। দেবের এই পদত্যাগগুলো এটা লোকসভার সঙ্গে কোনো ম্যাটার করে না। এই সাধারণ সরল সত্যটা এরা বুঝতে পারছে না। তো বিজেপি দেবকে এত ভয় পায় যে দেব দাঁড়ালে জানে ওদের অভ্যর্থ হার, সেজন্য মাঠে নেমে পড়েছে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, সেই বৈঠকে দেবকে নিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দেব ভালো ছেলে, শিল্পী মানুষ, অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ। দেব দাঁড়াতে চাইছে না, কেন এমন হবে? তোরা কি করছিস? এরপরে দেব বলেন, আমার কিছু বলার নেই, দল যা নির্দেশ দেবে আমি পালন করব। এতেই জল্পনা তৈরি হয়, তাহলে কি এবারও ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী দেব? এরই মাঝে শনিবার 3টি পদ থেকে ইস্তফা। এতে দেবকে ঘিরে নতুন করে জল্পনা। নিউজ 18 বাংলা। আদিবাসী সরকারি খাতায় যারা এসটি, আর এই আদিবাসীদের মন জয়ে সবসময় প্রত্যেকটি রাজনৈতিক দল মরিয়ার চেষ্টা চালিয়ে গিয়েছে। কারণ আমাদের রাজ্যে ভোটের রাজনীতিতে এই আদিবাসীরা বড় ফ্যাক্টর। আদিবাসী মানে তপশিলি উপজাতি বা এসটি ভোট। এই আদিবাসীরা ভারতের রাজনীতিতে বড় ফ্যাক্টর। দেশের বর্তমান রাষ্ট্রপতিও আদিবাসী মুখ দ্রৌপদী মুর্মু। 2019-এর লোকসভা ভোটে এ রাজ্যে আদিবাসীদের বড় অংশের সমর্থন যায় বিজেপির দিকে। রাজ্যে এসটি সংরক্ষিত বিধানসভা আসন 16টি, উত্তরবঙ্গে 8টি, দক্ষিণবঙ্গে 8টি। গত লোকসভা ভোটে আদিবাসীদের জন্য সংরক্ষিত এই 16টি আসনের মধ্যে 13টি বিধানসভা আসনে এগিয়ে ছিল বিজেপি। এই আদিবাসী ভোটাররা জঙ্গলমহল জুড়ে ফ্যাক্টর।
19-এ জঙ্গলমহলের 14 আসনে মাত্র 3টি আসনে এগিয়েছিল তৃণমূল, বিজেপি এগিয়েছিল বাকি 11টি আসনে। 21-এর বিধানসভা ভোটের আগে জমি পুনরুদ্ধার করতে ঝাঁপায় তৃণমূল। আদিবাসীদের জমির অধিকার কেড়ে নিতে দেব না বলে আইন করেছি। 60 বছর বয়স হলেই তারা প্রত্যেকে কিন্তু একটা বার্ধক্য ভাতা 1000 টাকা করে পাবে। 18 বছর বয়সের পর থেকে প্রত্যেক বিধবাকে 1000 টাকা করে আমাদের সরকার দেবে। আমরা বেশি করে আরো সাঁওতালি স্কুল তৈরি করছি। আদিবাসীদের মন পেতে বিজেপিও কোমর বেঁধে ময়দানে নামে। 10-10 करोड़ रुपए का एक फंड बनाकर हम ये जातियों के विकास के लिए आगे बढ़ाने का एक कॉर्पस बनाएंगे। पंडित रघुनाथ मुर्मू ट्राइबल यूनिवर्सिटी हम झारग्राम के अंदर बनाएंगे। 50% फाइनेंशियल असिस्टेंट आर्थिक सहायता वो स्टूडेंट को लेंगे। हर तहसील में एकलव्य मॉडल रेसिडेंशियल स्कूल बनाने का हम काम करेंगे। 21-এর বিধানসভা ভোটে খেলা অনেকটাই ঘুরে যায়। রাজ্যে এসটি সংরক্ষিত 16টি আসনের মধ্যে 21-এ তৃণমূল জেতে 9টিতে, বিজেপির ঝুলিতে যায় 7টি আসন। সামনে আবার একটা নির্বাচন, আদিবাসী মন পেতে আবারও সব দলই মরিয়া। নিউজ 18 বাংলা। আর ঠিক এই কারণেই 24-এ লোকসভা ভোটের আগে একবার দেখার চেষ্টা করব যে এ রাজ্যের আদিবাসীরা কেমন আছেন। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানীয় জল ও মাথা গোজার ঠাঁই কি আছে, নাকি সবটাই প্রচার? আর আজ দেখাবো পুরুলিয়ার সবর এলাকার ছবি। আদিবাসী মানেই সমাজের মূল স্রোত থেকে যেন অনেক দূরে, এমনই ধারণা ছিল অনেকের। আদিবাসীদের উন্নতির দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছে। সরকার আদিবাসীদের উন্নতির জন্য নানা প্রকল্পও নিয়েছে। অনেক আদিবাসী ঘুরে দাঁড়িয়েছেন। বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের উন্নতি হয়েছে, যেমন পুরুলিয়ার সবর। 1992 সাল থেকে এদেরকে দেখে এসেছি যে এদের এই একেবারে ঝুপড়ি ঘর ছিল। চোর ডাকাত বলে এরাকে সকলেই ওই পুলিশ যখন তখন এসে ধরে নিয়ে চলে যেত। সবারদের খুবই ডেভেলপমেন্ট হয়ে চলেছে। নিজেদের মনোভাবেরই এসেছে যে না আমরাও কিছু করব। পুরুলিয়ার 8টি ব্লকে থাকেন সবররা। বান্দোয়ান, পুঞ্চা, বড়াবাজার, মানবাজার 1, মানবাজার 2, হুরা, বলরামপুর এবং পুরুলিয়া 1। এই 8টি ব্লকে প্রায় 12,552 জন সবর থাকেন। জঙ্গলে বসবাস, অনুর্বর জমিতে চাষ করা যায় না। একসময় জঙ্গলের পশু পাখি শিকার করেই দিন কাটত। ধীরে ধীরে পশু পাখির সংখ্যা কমায়, শিকারে টান পড়ে। তখন অন্য পথ ধরেন সবররা। চুরি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়েন। 1871 সালে সবরদের ক্রিমিনাল ট্রাইবাল হিসেবে ঘোষণা করে ব্রিটিশ সরকার। ক্রিমিনাল ট্রাইবাল অর্থাৎ অপরাধী আদিবাসী। স্বাধীনতার পর তাদের সমাজের মূল স্রোতে ফেরাতে উদ্যোগী হয় ভারত সরকার। ব্রিটিশ সরকারের দেওয়া তকমা তুলে নেওয়া হয়। সরকারি উদ্যোগে নানা প্রকল্প চালু হয়। পুরুলিয়া সবর সম্প্রদায়ের ছেলেমেয়েরা এখন রোজ স্কুলে যায়। শিক্ষার হাত ধরে অনেকটাই বদলে গিয়েছে তাদের জীবন। তখন আমরা সবার অত সচেতন হয় নাই, এখন যেটা হয়েছে এখন আমরা সবাই এখন শিক্ষিত হচ্ছে, স্কুল যাচ্ছে, পড়াশোনা শিখছে। আমরা দিদিকে ধন্যবাদ জানাই, কারণ উনি যদি না থাকেন তাহলে আমরা এতটা এগোতে পারতাম না। যেমন স্কুল থেকে বই, স্কুল ড্রেস, খাতা, আর শিক্ষাশ্রী, কন্যাশ্রী, আরও অন্যান্য জিনিস আছে। এখন পুরুলিয়া সবর পড়ুয়ার সংখ্যা 1656। কেউ প্রাইমারি স্কুলে পড়ে, কেউ হাই স্কুলে, অনেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করেছে। 13 জন কলেজে পড়ছেন, একজন বিশ্ববিদ্যালয়। 2022 সালে পুরুলিয়ার রমণীতা সবর MA পাশ করেন। প্রথম সবর হিসেবে মাস্টার ডিগ্রি। তিনি এখন ঝাড়খণ্ডে চাকরি করছেন। রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো, যেমন সবুজ সাথী সাইকেল রয়েছে, কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে,
তার মধ্য দিয়ে একাধারে ওনারা যাতে পড়াশোনা করেন, নারী শিক্ষার হার যাতে উন্নত হয়, উচ্চশিক্ষার মধ্যে যেন ওরা যেতে পারেন। শিক্ষাক্ষেত্রে সবরা নিঃসন্দেহে এগিয়ে আসছে। শবরদের যে জীবনযাত্রা বদলেছে, তারা এখন স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, পুলিশ হওয়ার। পুরুলিয়ার শবর গ্রাম থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। নরেন্দ্রপুরের পড়ুয়ার দেহ নিখোঁজ এবং যে খবর পাওয়া যাচ্ছিল যে 1 ফেব্রুয়ারি থেকে ওই পড়ুয়া নিখোঁজ ছিল এবং আজ সকালে তার দেহ উদ্ধার হয়। তার পরিবারের সদস্যদের বুক ফাটা কান্না। নিখোঁজ পড়ুয়ার দেহ উদ্ধারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, কারণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ তারা তাদের ভূমিকা সঠিকভাবে পালন করেনি। কারণ নিখোঁজের হওয়ার পর অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রকম গুরুত্ব দেওয়া হয়নি। আজ সকালে পুকুর থেকে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। পুকুরের কাছে দেখাচ্ছে ছবি। থানায় বলছে ও কোথায় বন্ধু নিয়ে দীঘায় গেছে, বন্ধু নিয়ে বন্ধুর বাড়ি আছে, তাই সেই বন্ধুর বাড়িও ফোন করতে চাও। বন্ধু আমার মনে হচ্ছে কেউ মেরে জলে ফেলে দিয়ে গেছে বাবা, না তো আমার বাবা তো 4 দিনই তো ভুলে যেত বাবা। থানায় বারবার করে গেছি, প্রচুর রিকোয়েস্ট করেছি, নন্দীপুর থানাতে কোনো রকম কাজ হচ্ছে না। এখন বড়ি বাবা বলে বলছে আমার ছেলের মতন দেখছি। এটা মার্ডার কেস, এটা মার্ডার কেস। আগে তাকে আটকে রেখেছিল, যখন দেখতে পাচ্ছি থানা পুলিশ হচ্ছে, কলকাতা এডিজি পর্যন্ত খবর গেছে, ভবানী ভবন গেছে, তখন ওকে মেরে আজকে ঘোড়া বেঁধে ফেলে দিয়েছে। এই বইটা কালকে রাতে মেরেছে। সরকারি সাইক্লোন সেন্টার সেটাও নাকি আবার ভাড়া দেওয়া হয়েছে, এই অভিযোগে উঠছে উত্তর 24 পরগনা মিনাখার। এ নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাদের নিশানায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তিনি এই অভিযোগ অস্বীকার করছেন অবশ্য। মিনাখার চাঁপালি গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকা। এখানেই রয়েছে একটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, সাইক্লোন সেন্টার। সরকারি সম্পত্তি, তা সত্ত্বেও এই সাইক্লোন সেন্টারটি ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে গ্রামবাসীদের নিশানায় স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য শঙ্কর পাত্র, যিনি এই সাইক্লোন সেন্টারের দেখভালের দায়িত্বে। আমাদের এই দুর্যোগ এলাকা সাইডে নদী আছে, আমরা বছরে 1-2 করে সুনামি যখন আসে এই আইলা বিল্ডিং আমরা সবাই থাকি দুর্যোগের সময়। কিন্তু এই আইলা বিল্ডিং এখন ভাড়ায় দিয়ে, শঙ্কর পাত্র ভাড়ায় দিয়েছে, জলের লাইন হচ্ছে, তাদের ভাড়ায় দিয়ে ঘর দুয়ার সব নোংরা করছে। সরকারি সম্পত্তি তো সব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই সরকারি সম্পত্তি যাতে নষ্ট না হয় তার একটা বিভেদ করুক সরকার। কিছুদিন আগেই এই এলাকায় জলের পাইপলাইন বসানোর কাজ শুরু হয়। সেই শ্রমিকরাই এখন থাকছেন ওই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে। অভিযোগ, 1 বছরের জন্য শ্রমিকদের ভবনটি ভাড়া দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এখানেই শেষ নয়, আশ্রয় কেন্দ্রের ফ্যান, লাইট, এমনকি মেইন গেটটাও চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। এসব নিয়েই সম্প্রতি বিক্ষোভ দেখান স্থানীয়রা। এখানে কোনো রকম বন্যা ত্রাণ হলে আমরা সেখানে থাকি, কিন্তু এখানকার যে সেবায়িত, সেই সেবায়িত গোপনে জায়গা জমিন বিক্রি করে, জায়গা জমিন লিজে দেয়, জায়গা জমিন ভাড়ায় দেয় গোপনে। ইনি যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সেই রাজনৈতিক দলের আন্ডারে কাজ করে। এখানকার ফ্যান, লাইট, মাইট সমস্ত কিছু চুরি করে নিয়ে উনি খুলে নিয়ে বাড়িতে রেখেছে। এখানকার গেট ভেঙেছে, সমস্ত কিছু যা যাবতীয় কিছু দেখতে পাচ্ছেন সমস্ত জন্য ইনি দায়ী। না, ভাড়া দেওয়া হয়নি। বিষয়টা হয়েছে কি, মানুষ তো ওখানে কাজ করতে এসে সরকারি দপ্তরের মানুষ, ওরা ওদের থাকার ব্যবস্থা নিয়েছে ওখানে। ওরা কোনো ক্ষয়ক্ষতি করবে না, যদি ক্ষয়ক্ষতি করে সেটা আমরা দেখে টেকে নেবো, এই আলোচনা করে ওরা আছে। কোনো ভাড়াটার কোনো প্রশ্নই আসে না জায়গাটা। মানে কোনো ভাড়া দেওয়া হয়নি বলছে? না, ভাড়া দেওয়া হয়নি। তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাবি, ভাড়া নয়, সাইক্লোন সেন্টারে শ্রমিকদের স্রেফ থাকতে দেওয়া হয়েছে। এতেই অনেকের প্রশ্ন, এভাবে থাকতে দেওয়ার অনুমতিটা কে দিল? তৃণমূল পরিচালিত চাঁপালি পঞ্চায়েত জানিয়েছে তারা এরকম কোনো অনুমতি দেয়নি। তাহলে কে দিল, উঠছে প্রশ্ন। উত্তর 24 পরগনা থেকে ক্যামেরায় অর্ণব মৈত্রের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বসিরহাটে আবারও পুকুর ভরাট, আর সেখানে সেই একই ছক, পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করা হবে। আর খবর করতে গেলে আবারও নিউজ 18 বাংলার প্রতিনিধিকে বাধা দেওয়া হয়, হুমকিও দেওয়া হয়।
উত্তর 24 পরগনার বসিরহাট। এখানে আবারও পুকুর ভরাট। কর্মকার পাড়ার পর এবার কাস্টমস অফিস এলাকায়। এই খবর করতে গেলে নিউজ 18 বাংলার প্রতিনিধিকে প্রথমে বাধা দেওয়া হয়, তারপর পুকুর মালিকের আত্মীয়দের হুমকি। তাদের সাফ কথা, পুকুর বুঝিয়ে বাড়ি হবে। বসিরহাট পুরসভা 13 নম্বর ওয়ার্ড, কাস্টমস অফিস এলাকা। এখানেই রয়েছে 9 কাঠা পুকুর। এই পুকুরের মালিক ছিলেন গোকুল কুণ্ডু। স্থানীয়দের দাবি, সম্প্রতি তিনি ছেলে মেয়েদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেন। সম্পত্তির একটা অংশ পান গোকুলের বড় মেয়ে। সেই সম্পত্তির একটা অংশে রয়েছে 9 কাঠা পুকুর। গোকুলের বড় মেয়ে এবং জামাই কলকাতায় থাকেন। অভিযোগ, তাঁরাই বসিরহাটের আত্মীয়দের সাহায্যে পুকুর ভরাট করছেন। পুকুরে ফেলা হচ্ছে মাটি, এতে অর্ধেকেরও বেশি অংশ ভরাট হয়ে গিয়েছে। পুকুর ভরাটের পর বাড়ি তৈরির ছক। এই পুকুরটাকে কেন্দ্র করে পাড়ার লোকজন সবাই চান ঝান সবকিছু এখানে করে। বেআইনি তো বটেই, কিন্তু কি করা যাবে বলুন, কেউ তো আর আইন কজন আর মানে। এখন এটা আমার শ্বশুর মশাইয়ের পুকুর ছিল, এখন ওই সব ভাগ হয়ে গেছে ভাই বোনেদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে। এখন ভরাট করছে কারা? ওইসব আমার ননদদের ভাগে তারা। আমি শোনার সাথে সাথেই যে বাড়ির মালিক আছে তাকে বারণ করেছি। ওনারাও যেহেতু এখানে থাকে না, যার নামে জায়গাটা, উনি বাড়ি বারাসাতের ওইদিকে, উনি আসছেন, এসে আমার সাথে দেখা করবেন। আমি অলরেডি বারণও করে দেবো এবং বন্ধও করি। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। কয়েকদিন আগে আমরা নিউজ 18 বাংলা দেখাই যে কুলতলিতে ম্যানগ্রোভ কেটে কিভাবে মাছের ভেড়ি তৈরি হচ্ছে, আর তারপরে বন দপ্তর তৎপর, বন্ধ করে দেওয়া হলো ভেড়ি তৈরির কাজ। ম্যানগ্রোভ বারবার ঘূর্ণিঝড়ের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার সুরক্ষা প্রাচীর। সুন্দরবনে এই ম্যানগ্রোভই ধ্বংস হচ্ছে। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে নৈপুকুরিয়া নদী। এই নদীর চরে 3টে আলাদা আলাদা জায়গায় প্রায় 50 বিঘা ম্যানগ্রোভের জঙ্গল কেটে সাফ তৈরি হচ্ছে ভেড়ি। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরের জের। রবিবার সকালে কুলতলির গোপালগঞ্জে যান বন দফতরের আধিকারিকরা। ভেড়ির জন্য মাটির পাঁচিল তোলা হচ্ছিল, সেই পাঁচিল ভেঙে ফেলা হয়, বন্ধ করে দেওয়া হয় ভেড়ি তৈরির কাজ। যেসব জায়গা থেকে ম্যানগ্রোভ কাটা হয়েছে সেই সব জায়গায় আবার ম্যানগ্রোভ বসাবে বন দফতর। আমরা লোকাল বিডিও সাহেব, লোকাল থানার সঙ্গে কথাও বলেছি, এমএলএ সাহেবের সঙ্গেও পার্সোনালি কথা বলবো, যাতে এটা রক্ষা করা যায়। যেন তেন প্রকার আমাদের যত কষ্ট হোক, ম্যানগ্রোভ আমরা রক্ষা করবি, কাউকে কাটতে দেবো না। আমাদের ভুল হয়ে গেছে বাবু। এখন কি করছে? আমরা কেটে দিচ্ছি, অফিসারের চাপ পড়েছে বলে কেটে দিচ্ছি। যা চাষ করতো পরক্ষণে ফের রাস্তা হয়ে গেলে এটাও আমরা এখন খাজনা সব বহন করে যাচ্ছি। নিউজ 18 বাংলা যেভাবে এই খবরকে সম্প্রচার করেছে এবং সেই খবরের জেরে যে বন দপ্তর তড়িঘড়ি সেই মাছের ভেড়িকে ভেঙে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, এবং ম্যানগ্রোভকে বাঁচানোর জন্য যে প্রয়াস বা যে চেষ্টা, তার জন্য আমরা নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর খবর একটা সম্প্রচার করার জন্য। ম্যানগ্রোভকে রক্ষা করবেন, ভবিষ্যতে আপনার প্রচুর লাভ হবে, প্রচুর রক্ষা করবে মানুষ। কুলতলি থেকে ক্যামেরায় রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। ঘাটালে প্রাক্তন স্ত্রীর বিয়ে, আর সেখানে দলবল নিয়ে বিয়ে বাড়িতে হাজির প্রাক্তন স্বামী। রীতিমতো তাণ্ডব চলল, কারণ বিয়ে ভণ্ডুলের চেষ্টা শেষমেশ পুলিশের নিরাপত্তা দিয়ে বিয়ে সম্পন্ন হলো। শনিবার সন্ধে, তখন বিয়ের অনুষ্ঠান শুরু হতে কিছুটা বাকি। এমন সময় বিয়ে বাড়িতে ঢুকে তাণ্ডব। দলবল নিয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে আটকানোর চেষ্টা প্রাক্তন স্বামীর। এই ঘটনায় হতবাক অতিথিরা। এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কিশোরচক গ্রামের। কিশোরচকের তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ঘাটালের বিশ্বজিৎ দলুইয়ের। 3 বছর আগে বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই শুরু হয় অত্যাচার। বিয়ে বেশি দিন টেকেনি।
তরুণীর মা বাবা নেই। শ্বশুরবাড়ি ছেড়ে ওঠেন কাকার বাড়িতে। এর বেশ কিছুদিন পরে দেখাশোনা করে বিয়ে ঠিক হয়। শনিবার ছিল বিয়ের অনুষ্ঠান। সন্ধেবেলায় অতিথিদের ভিড়। এমন সময় দলবল নিয়ে বিয়ে বাড়িতে ঢুকে পড়েন তরুণীর প্রাক্তন স্বামী বিশ্বজিৎ। বিয়ে আটকাতে শুরু হয় তাণ্ডব। অভিযোগ সকলেই মত্ত অবস্থায় ছিলেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। বাসা করে বিয়ে করে ওই ছেলের বাড়িতেই। ছেলেটার নাম বিশ্বজিৎ, তো হ্যাঁ বিশ্বজিৎ দোলই। ঝগড়া গন্ডগোল হয়, মীমাংসা হয়, শেষে একবার এমন হলো তোমরা আমাকে নিয়ে যাও, মেরে ফেলছে। যেয়ে দেখলাম গোলায় রক্ত, আমি ওকে নিয়ে পালিয়েছি। বলছে এই তোকে আর লুবনি। এদের তো একটা বিয়ে বাড়ি চলছে, তোরা এখানে এসে ঝামেলা করলি কেন? আমরা কিছুই ঝামেলা করি, রাস্তায় দাঁড়িয়েছিলাম, খালি আমাকে একটা লোক জিজ্ঞাসা করলো যে তোর বাড়ি কোথায়। আমি এরকম বললাম যে আমার বাড়ি এখানে। বলছে তুই কোথাও ধর, গাড়ির চাবি গাড়ি নিল, টেনে নিয়ে চলে এলো। শেষমেশ পুলিশি নিরাপত্তায় বিয়ে হয়। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। খবর